প্রতিবারের মতন আজকেও আপনাদের জন্য একটি ভালো ঘটনা নিয়ে চলে এলাম। আপনাদের সামনে আমি আগেরবার অনেক কথাই তুলে ধরেছিলাম, জানি না সেইগুলির যুক্তিযুক্ত সত্যতা আপনারা কতটা খুঁজে পেয়েছেন, কিন্তু আমি এবারও একই কথা বলবো যে এই চ্যানেলটিতে শুধুমাত্র সত্য ঘটনাই শোনানো হয়ে থাকে। এই রকম অনেক চ্যানেলই আছে যেখানে হয়তো অনেক নামি দামি ব্যক্তিরা সাক্ষাৎকার দিয়ে যান এবং সেই মানুষগুলি অন ক্যামেরা বা অন এয়ার এসেও দাবি করেন যে তাদের সাথে অনেক রকম ভয়ানক ঘটনাই ঘটেছে, যা সত্যি মারাত্মক। বাট আপনারা চাইলে একটু ভেবে দেখবেন পারলে যে তারা যেসব সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্যে কতজন সত্যি বলেছেন আর কতজন মিথ্যা বলেছেন। এই কথাগুলি বলার পেছনে আমার একটাই মূল উদ্দেশ্য যে নামি দামি ব্যক্তিরা যখন কোনো সাক্ষাৎকার দিয়ে থাকেন তখন তারা যে এক একটা ঘটনা বলেন সেটার একমাত্র ব্যাক স্টেজই সাক্ষী থাকে যে ওনারা কতটা সত্যি বলছেন বা মিথ্যা বলছেন। আজকে আমার চ্যানেলে যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা কিন্তু অত্যন্ত নগণ্য এবং সাধারণ মানুষ। তাদের নিজেদের ঘটনা মিথ্যা বলে কিন্তু খুব একটা বিশেষ কিছু লাভ নেই। একটা সময় আমিও ভেবেছিলাম যে কোনো নামি দামি মানুষকে নিয়ে এসে একটি সাক্ষাৎকার নিয়ে খুব তাড়াতাড়ি নিজের চ্যানেলটাকে পপুলার করে নেব, কিন্তু পরে ভেবে দেখলাম সেই অথেন্টিসিটিটা হয়তো চলে যাবে, যেটা হয়তো অনেক বড় বড় চ্যানেলগুলোতেই আজকালকার দিনে মিসিং। আরেকটা কথা আমি আগেরবারেও বলেছিলাম যে আপনারা এখানে যেসব ঘটনা শুনছেন সেগুলো কোনোটাই গল্প নয়। তো আপনারা যদি মনে করেন যে আরও ভয়ানক ঘটনা শুনতে চান তাহলে এই চ্যানেলে অল্প কিছু সংখ্যক ঘটনাই হয়তো খুঁজে পাবেন যেগুলো হয়তো আপনার আশানুরূপ হতে পারে। কারণ আফটার অল এটা মুভি বা স্টোরি নয়, একটি মানুষ ঠিক ততটাই ঘটনা বলতে পারবে ঠিক যতটা ঘটেছে তার জীবনে। এক্সট্রা যদি সেটাতে রং চড়াতে বা জল মেশাতে যায় ভয়ানক হয়তো হয়ে উঠবে, কিন্তু নির্ভেজাল ব্যাপারটাই হয়তো হারিয়ে যাবে। যাই হোক, অনেক ফালতু বকে সময় নষ্ট করে ফেললাম আপনার। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনি শুনছেন টেরর এফএম। আজকে ঘটনা শেয়ার করেছেন দেবজ্যোতিবাবু সুন্দরবন থেকে, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পের জন্য বা আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকলে তা আমার সাথে সরাসরি যোগাযোগ করে শেয়ার করতে পারেন। আমাকে শেয়ার করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কের মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একটি সদস্য হয়ে পড়বেন। আর দেরি করবো না, তাড়াতাড়ি হেডফোন পরে ফেলুন। শুরু করতে চলেছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার দেবজ্যোতি বাবু, কেমন আছেন আপনি? আমি ভালোই আছি বর্তমান। আপনি কেমন আছেন বলুন? চলে যাচ্ছে। আপাতত গরমের থেকে তো কিছুটা হলেও রেহাই পাওয়া গেছে। আপনার ওদিকেও আশা করি বৃষ্টি হচ্ছে। শেষবার যখন হ্যাঁ, কথা হলো জাস্ট একটু আগে আপনার সাথে কথা হলো, আপনি বললেন আপনার বাড়িটা সুন্দরবনের কোন একটা দ্বীপের মধ্যে অবস্থিত, হ্যাঁ। মানে সুন্দরবনের লাগোয়া। তো ওখানে তো আশা করি বৃষ্টি বাদল মানে লেগেই থাকে, যেহেতু সমুদ্র এলাকার সংলগ্ন। এতদিন তো বর্ষা হয়নি, তারপরে এই কিছুদিনের বর্ষাতে পুরো মাঠ ঘাট ডুবে বাড়ির সামনে ড্রেনে এক গলা জল হয়ে গেছে। এই ড্রেন থেকে এখন নৌকো পারাপার করা যাবে এমন অবস্থা হয়ে গেছে। এতদিন এই গরমের পরে কিছুদিনের বর্ষাতে এই অবস্থা, খুবই কষ্টকর জীবন। হ্যাঁ, তবে আগের থেকে অনেকটাই ডেভেলপ, বিশেষ করে করোনার পরেই অনেকটা ডেভেলপ হয়েছে। তার আগে যতটা ছিল আর অতটা খারাপ অবস্থা নেই গ্রামের। বর্তমান কিছু ভালো কিছু উন্নতি হয়েছে, কিছু রাস্তা ফাস্তাও হয়েছে, অনেকটাই উন্নতি হয়েছে। আগের মতো অতটা কষ্ট আর নেই। যাই হোক, রেকর্ডিং শুরু করার আগে কিছুক্ষণ কথা হলো, তো তখন আমি জানলাম যে আপনার ওদিককারেও একটা ঘটনা রয়েছে। মানে যেহেতু আপনার বাড়ি সুন্দরবনে, আপনার ছোটবেলা থেকে একদম পুরো বড় হওয়া পর্যন্ত ওখানেই কাটিয়েছেন। অনেক সময় অনেক কিছুই ঘটনা ওখানে ঘটে থাকে। আমার আগেও এরকম অনেক ঘটনাই কানে এসছে। আপনার নিজের লাইফে এরকম কিছু একটা ঘটনার কথা আপনি বলছিলেন, সেটা দিয়ে যদি আজকে আপনি শুরু করেন। তাহলে আমি শুরু করছি। সালটা ধরুন 2000 কত হবে, 22-এর শেষের দিকে, শীতকাল। 2022 মানে খুব একটা পুরনো নয়। না, খুব একটা পুরনো নয়।
হ্যাঁ, আমি আপনাকে বলছি শুনুন। আমাদের এখানে কারেন্ট এসছে ধরুন 2020 সালের সময়, 20 সালের দিকে কারেন্ট এসছে। তো এতটাই প্রথম অঞ্চল, একদম একদম গ্রাম অঞ্চল আমাদের এদিকে, এখনো অর্ধেকের বেশি বাড়ি মাটির বাড়ি, এরকমই অবস্থা। তো 2022-এর শেষের দিকে শীতকালটা, এরকম শীতকালেই তো আমার আরো দুটো বন্ধু আছে বাড়ির পাশেই একদম, একজন আমার কাকুর ছেলে আর একজন হচ্ছে ওই কাকুর মামার ছেলে, ওই কাকুর ছেলের মামার ছেলে আর কি। এবারে আমরা তিনজন খুব একদম ক্লোজ বন্ধু, মানে একদম একই সঙ্গে পড়াশোনা সবকিছুই একদম একই সঙ্গে। তো আমাদের ছোটবেলা থেকেই একটা অভ্যেস কি, আমরা গ্রামেই বাড়ি, বুঝতেই পারছেন সবাই, গ্রামের মানুষরা একটু ভয় পায় সবকিছু। আমরা চাইলেই একে ওকে ভয় দেখিয়ে দিই সবসময়, এরকম মানে হাসি মজা করতে থাকি আর কি গ্রামের মধ্যে। এরকম আমাদের মধ্যে এরকম হতেই থাকে। এবার আমরা মাঝে মাঝে আমাদের এখান থেকে কিছুটা দূরে, বাড়ি থেকে ধরুন 2 মিনিট 3 মিনিট হাঁটা পথে বড় মাঠ পড়ে, ঠিক আছে, রাস্তা থেকে কিছুটা দূরে বড় মাঠ আছে। বড় মাঠের শেষে একদম বিশাল বড় একটা পাট জঙ্গল আছে। আচ্ছা। তো আমরা মাঝে মাঝে রাত্রেবেলাতে ওরকম ওখানে আমাদের একজন মাস্টারমশাই আছে, জিওগ্রাফির শিক্ষক, তো ওনাদের বাড়িরই পাট জঙ্গল আর কি। তো ওখানে আমরা ঠিক করেছি ভূত দেখতে যাব, ঠিক আছে। এবারে আমরা দেখতে যাবো মানে ওখানে কি মানে এরকম কিছু কথা প্রচলিত ছিল আগে থেকে? এরকম গ্রামের বলে যে ওখানে নাকি অনেকে অনেক সময় আলো জ্বলে দেখতে পায়। তো অনেকে নাকি ওখানে গিয়ে, এবারে গ্রামের মানুষ তো জঙ্গল মতো, ওইখানে সকালবেলা কাজকর্ম সারতে যায়, বুঝতেই পারছেন। ওরকম ভোরবেলা গিয়ে নাকি অনেক কিছু দেখেছে এরকম বলে, ঠিক আছে। এবারে আমাদের তিনজনের মধ্যে একদিন কথা হচ্ছে এরকম, এমনি সন্ধ্যাবেলা বসে বসে আমরা গেম খেলছিলাম, গেম খেলতে খেলতেই হঠাৎ কথা হচ্ছে চল আজকে ওখানে যাবো রাতের বেলা। এবারে কারোর বাড়ি থেকেই তো আর পারমিশন দেবে না। এবারে আমরা কি করেছি, রাতের বেলা তখন কটা বাজে, 12:30 1টা বাজে, এরকম তিনজন ফোনে কথা হয়, বেরিয়ে এসেছি যাবো, ঠিক আছে, ঘুরতে যাবো। তো তিনজন বেরিয়ে এসে গেছি, এরকম রাতে হেঁটে হেঁটে যাচ্ছি, শীতকাল বেশ মজাই হচ্ছে, তখন ধান সবে কাটা হয়েছে, কিছুটা কাদাও আছে মাঠে, হেঁটে হেঁটে যাচ্ছি, শিশির পড়ছে, বেশ একটা আলাদা রকম অনুভূতি। তো ওখানে গিয়ে আমাদের প্রথমে আর মজা করছি, খুব তিনজন ছিলাম তো, হাসাহাসি করতে করতে এবারে ওই যে বলছিলাম না যে জিওগ্রাফি স্যারের বাগানোটা, পাট ক্ষেতটা, ওই সাইডে ওদের সবজি চাষ করে, ঠিক আছে। শীতকালে গাজর হয়েছে, শসা হয়েছে, তো আমরা ওইগুলো চুরি করে করে খাচ্ছি আর জঙ্গলের মধ্যে বসে বসে হাসি ঠাট্টা করছি, ঠিক আছে। তো এরকম হতে হতে তিনজনের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে। আমাদের তিনজন আছি বলে হয়তো কেউ দেখা দিচ্ছে না, এবারে হচ্ছে একজন করে থাকবো। তো এবারে কেউ কাউকে নাও বলতে পারছি না। এবারে কি হয়েছে, ওরা বলে তাহলে তুই প্রথমে থাক। ওই আমার আরেকজনের নাম দেবাশিস, আরেকজনের নাম শুভেন্দু, ঠিক আছে, দুটো বন্ধু। ওদের বলে, আমাকে বলে তুই একা থাক। এবার বাড়ি থেকে বেশি দূরে নয়, ধরুন ওখান থেকে আমার বাড়ি দেখা যায়, ঠিক আছে, রাতের বেলা আলো জ্বলে বাড়ি দেখা যাবে, এরকম একটা ডিস্টেন্স। ও বলে তাহলে তুই একা থাক আর তোর কাছে একটু লাইট রাখ, আমরা দুজন বাড়িতে যাচ্ছি বা কিছুটা দূরে রাস্তার কাছে গিয়ে আছি, তুই 2 ঘন্টা ওখানে একা থাক, তারপর আবার আমরা আসবো, ঠিক আছে। তো ওই পাশের ধারে ওই আমাদের ধরুন এখানে যত জায়গা জমি আছে, বর্ষাকালে জল বের হয়, তো জলের ড্রেন আছে বড়, ঠিক আছে, ওই ড্রেন সোজা গিয়ে একদম নদীতে মেশে। ওই ড্রেনে সবাই কাঁকড়া মাকড়া ধরতে আসে। আবার ওই ড্রেন থেকে ধরুন কাছাকাছি নয়, মিনিমাম 500-600 মিটার দূরে শ্মশান আছে, ঠিক আছে, শ্মশান আছে নদীর ধারে শ্মশান আছে আর কি। ওই ড্রেন কিছুটা দূর গিয়ে নদী, বাড়ির আমাদের পূর্ব দিকটা কাছাকাছি নদী, ঠিক আছে, বেশি দূর হেঁটে যেতে হয় না, ওই মিনিট 5-7 মতো হাঁটলে কাছাকাছি নদী আর কি একদম। তো ওরা শ্মশান আছে ওরকম। তো আমার ভয় লাগছে, এবারে কিছু বলতেও পারছি না, চ্যালেঞ্জ দিয়েছে বন্ধুদের কাছে, হয়ে যাবে। আমি বলি ঠিক আছে থাকবো। এবার ছোটবেলা থেকেই ডান্স দিতে, তো যত মানে ভয় লাগছে তবু পরোয়া করছি না, ওই থেকে যাবো, সমস্যা নেই, 2 ঘন্টার ব্যাপার, বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, কিছু বলে তো ওরা আছে, বেশি দূরে তো নেই। এবারে কি হয়েছে বলতো, এবারে আমি হচ্ছে বসে আছি একা, ওরা চলে আসে কিছুক্ষণ পরে, আমি বসে আছি, বসে বসে ওরকম ওই গাজর ফাজর তুলেছি ওখান থেকে, বসে বসে খাচ্ছি আর ফোনটা দেখছি, ঠিক আছে। ফোন দেখতে পাঁচ জঙ্গলের মধ্যে হঠাৎ একটা আওয়াজ হয়, ঠিক আছে। এবারে আওয়াজ হওয়ার পরে আমার এমনি আওয়াজ মানে কিরকম আওয়াজ পান? আওয়াজ বলতে এমনি ঝরঝর করে উঠেছে, শুকনো পাট খেতে মতো ধরো, এমনি ঝরঝর মতো করে উঠেছে, নাড়িয়ে দিয়েছে ধরো কেউ, এরকম কিছু একটা।
তো আমার খুব ভয় লেগে গেছে। এবারে আমি কি করেছি, ফোনটা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছি। ওই যে খাচ্ছিলাম ওগুলো সব মাথায় উঠে গেছে। তো আমি চুপচাপ বসে আছি ওখানে। বসে থাকতে থাকতে ওই যে ড্রেনের ধারে না, ওতে অনেকে তো মাছ ফাছ ধরতে আছে। তো হুম। আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম ধরো 12:30 একটার সময়, তখন ওখানে আমরা থেকেছি তিনজন একসঙ্গে 45 মিনিট 1 ঘন্টা মতো। 2:30-3টে বেজে গেছে, প্রায় 2:30, 2:40-45 এরকম টাইম হবে। হুম। তো ওখানে তো মাছ ফাছ ধরতে যায় অনেকে ওই ড্রেনে। এবারে ওই বলছে না, ধান কাটা শেষে মানে অল্প জল, কাংড়া ফাংড়া ওঠে ওই সময়, কাংড়া চিংড়ি মাছ ওই সময় বেশি হয়, অনেকে ধরতে যায়। আচ্ছা। এবারে আমার ফোন, আমার কাছে একটা টর্চ ছিল, ঠিক আছে। আমি কিছু একটা ছায়া মতো দেখতে পেয়ে না, ওই আওয়াজ হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি না কেউ একজন বসে আছে। আমি টর্চটা জ্বেলেছি, কেউ একজন বসে আছে, ঠিক আছে। বসার পরে, হ্যাঁ, আমি এখানে আর একটা ঘটনা বলতে ভুলে গেছি। আমার একটা কাকিমা, তখন ধরো আমি কিছু করি অনেক ছোটবেলায়, আমি তখন কেজি স্কুলে পড়তাম, ক্লাস 3-তে মনে হয় পড়ি। এই কত সালের কথা, 2012-13 সালের কথা এরকম। তো উনি বাড়ি থেকে ঝামেলার কারণে বিষ খেয়ে মারা গেছিল, ঠিক আছে, আত্মহত্যা করেছিল। তো বিষ খেয়ে মারা গেছিলেন? হ্যাঁ, বিষ খেয়ে মারা গেছিলেন। স্বামীর সঙ্গে একটু ঝামেলা হয়, কাকুর সঙ্গে ঝামেলা হয়, কাকু একটু মারামারি করতো কাকিমার সঙ্গে, ওই জন্য একটু মনোমালিন্য হয়, বিষ খেয়ে মারা যায়। এবারে উনি মাছ টাছ ধরতে যেতেন ওই খালে, ঠিক আছে। প্রায় সময় মাছ ধরতে যেতেন, কাকুদের জালের নৌকো ছিল, সেই ছোট ছোট ডিঙি নৌকো গুলো হয় না, মাছ ধরতে যায়, হুম। ওরকম নৌকো ছিল। কাকু কাকিমা দুজনেই যেতেন মাছ ধরতে। এবার কাকিমা ওই ভোরের দিকে মাছ ফাছ ধরতে যেতেন, ওরকম খাল ধারে কাংড়া ফাংড়া ধরতেন। তো কি হয়েছে, আর আমাদের এখানে প্রায় সব ঘরেই ওরকম করে, ঠিক আছে, পাশাপাশি আরো সব ঘরে এরকমই করে। হুম। আমি কি করি, আমি যখন টর্চটা মারি, তো আমাদের এখানে আমার থেকে একটু সিনিয়র একটা দাদা আছে। তো ওর মায়ের মতো একজন শাড়ি পরা, ঠিক আছে। বলতে আমি আচ্ছা। কিন্তু ওই কাকিমা, আমার যে কাকিমা মারা গেছিল ওনার কিন্তু ওনার মতো দেখতে নয়, ঠিক আছে। আর ওই কাকিমাটা সবসময় মাছ ধরতে যায়, মানে এখনো ধরতে যায়। ওই আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে, ওর মা, ঠিক আছে। তো আমি স্ট্রাকচারটা দেখে পেছন থেকে বুঝতে পারি যে ওই দাদার মা। হুম। তো আমি কাচ্চা কাকি গিয়ে ডাক দিয়ে বলি, কাকিমা এত রাতে মাছ ধরতে এসছো? তো দাদা তারপরে আমি অনেকবার ডাকি, ঠিক আছে, 2-3 বার কাকিমা কাকিমা করে ডাকি। যখন মুখ ঘোরা যায় না, তখন আমার হালকা মতো একটু সন্দেহ হয়েছে, ঠিক আছে। এবারে আমি অতবার ডাকছি, সারা দিচ্ছে না, মানে আমার হালকা একটু ভয়ও লেগেছে। আর এমনিতে একটু ভয়ের মধ্যে ছিলাম, একা আছি পাড় জঙ্গলের মধ্যে। এবার পাড় জঙ্গল থেকে তখন কতটা দূরে এগিয়ে গেছি, ধরো পাড় থেকে ওরকম মানে 100 মিটার মতো এগিয়ে গিয়ে ওরকম উম, খালের ধারে ওরকম মাছ ধরছেন উনি। এবারে মাছ ধরছেন ওই সেই বাঁশের কাঠিতে সুতো বেঁধে এক ধরনের সেই মাছের খাওয়া দিয়ে কাঁংড়া ধরা যায়, জানো নাকি জানি না। কাঁংড়া মাছ খায়, মানে কাঁংড়া ওই খাওয়াটা খায়, আর ছাঁকনি জাল দিয়ে সেই ছোট ছোট জাল হয় না, ছাঁকনি জাল, ওইগুলো দিয়ে কাঁংড়াটাকে ধরে। ওইভাবে ওরকম ছাঁকনি জাল সাইডে একটা রাখা আছে, আর ওরকম বাঁশের ছোট ছোট কঞ্চি লাগায় ওরকম করে অনেকগুলো রাখা আছে সাইডে, দেখি না টোপ ফোপও রাখা আছে অনেক। তো আমি বাড়ির পাশে ওই কাকিমা ভেবে অনেকবার ডেকেছি, 2-3 বার মতো ডাকার পরেও যখন সাড়া দেয়নি না, তো আমি কিছুটা ভয়ে ভয়ে কিছুটা পিছিয়ে এসেছি, ঠিক আছে। 5-6 ফুট মতো একটু পিছিয়ে এসেছি, দূরে পিছিয়ে এসে আমি কনস্ট্যান্ট আবার 2-3 বার মতো দেখেছি কাকিমা কাকিমা করে, ঠিক আছে। কাকিমা কাকিমা করে ডাকার পরে উনি মুখ ঘুরিয়েছেন। দাদা কি বলবো, আমার এখনো মানে গায়ে কাঁটা দিচ্ছে। আমি মানে স্ট্রাকচারটা ওই কাকিমার মতো। আর আমি যখন মানে মুখটা দেখি না, আমি বলছিলাম না যে আমার কাকিমা যে একটু বিষ খেয়ে মারা গেছিল, আত্মহত্যা করেছিল, পুরো সেরকম মুখ থেকে গাঁজা ফাঁজা বেরিয়ে আছে। এই চোখের মণি দুটো, মানে একটা মণি একদম উপরের দিকে, একটা মণি স্থির হয়ে আছে, একটা বিভৎস কাণ্ড, ঠিক আছে। দেখে বিশাল জোরে চিৎকার করে উঠি, মানে এত জোরে চিৎকার করি ওখান থেকে আমার বাড়িতে মা শুনতে পায়। বাড়িতে মা শুনতে পেয়ে ছুটে আসে, ঠিক আছে। তখন আমি মানে মানে ওরকম বিশাল জোরে চিৎকার করে পড়ে গেছি, কিন্তু আমি সেন্সলেস হইনি। এটা সে কি বলে, একটা বোবায় ধরার মতো বলে না, যে আমি বুঝতে পারছি কি হচ্ছে, আমার সঙ্গে কিছু করতে পারছি না, ওরকম ওটা ঘুমিয়ে ঘুমিয়ে হয় আমার সঙ্গে, তখন জেগে জেগে ওরকম হয়েছে। তো আমি মানে বিশাল ভাবে ভয় পেয়ে ওরকম পড়ে গেছি।
হয়েছে। তারপরে যখন মারা সবাই ছুটে আসে, ওই বন্ধুগুলো ছুটে আসে, আরো পাশের বাড়িতে আরো 2-3 জন ছিল, তারা সবাই ছুটে ছুটে আসে, তখন দেখে আমি ওরকম ভাবে পড়ে আছি। যখন আমার ভালোভাবে জ্ঞান হয় তখন আমি দেখি সেই কাকিমাটা অজ্ঞান হয়ে পড়ে আছে। বলতে যে বাড়ির পাশে যে কাকিমা বলছিলাম, পেছন থেকে দেখে যাকে চিনেছিলাম যে এই কাকিমাটা, উনি ওই কাকিমাই ওরকম হয়ে পড়ে আছে। তো তারপর তার বাড়ির লোকও সবাই ছুটে আসে, খবর দেওয়া হয় এরকম। আস্তে আস্তে তো আমাকে জিজ্ঞেস করে সবাই মিলে কি হয়েছে কি না হয়েছে। বাড়িতে প্রচুর মানে মারধর করে আমাকে, যে এরকম আমি অনেক বড় বয়স পর্যন্ত মায়ের হাতে মার খেয়েছি। মা তো জানো কিরকম হয়, তো বিশাল মারামারি কান্নাকাটি শুরু হয়ে যায়, বলে তুই ওরকম যাস কেন, সব জিনিসে তোদের নাস্তিক মনোভাব, সব কোনো জিনিসকে বিশ্বাস করতে যাস না, এরকম ব্যাপার। তারপরে ওরকম হয়ে যে আমি দেখলাম যখন ওই কাকিমাটাও অজ্ঞান হয়ে পড়ে আছে, তো ওই কাকিমাকে যখন জিজ্ঞেস করা হয় বলে আমি কিছু জানি না, মাছ ধরতে ধরতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কাকিমা অ্যাকচুয়ালি সেন্সলেস হয়েছিল, অনেকবার ডাকার পরে ওঠেনি, জল ফল দিয়ে তুলতে হচ্ছে। গ্রামে সবাই এসে, পাশের বাড়ির 2-3 জন এসে সবাই মিলে, ওই বন্ধুগুলো এসেছিল, ওরাও ভয় পেয়ে যায়। তো বন্ধুগুলো পরে আমাকে বলে তুই মানে করার জন্য বলছি যেগুলো, এগুলো কিছু হয়নি। তো আমি ওদেরকে আর বিশ্বাস করানোর চেষ্টাও করিনি, যা দেখেছি দাদা আমি দেখেছি। তো ওই একটা লাইফের এক্সপিরিয়েন্স জীবনে। তারপর থেকে আর কোনোদিন ওরকম ভূত দেখার আশাও হয়নি, আর ইচ্ছেও হয়নি। আচ্ছা, মানে ওই দিনের ঘটনার পরে আর কোনোদিন ভূত দেখার মানে প্রত্যাশাও জাগেনি মনে, যে এই ভূত দেখতে যাই, কি হচ্ছে যাই, ওরকম যাই। এইটা ছাড়া দাদা আপনার কাছে আমি শুনছিলাম যেটা মেইন ঘটনা, আপনি অনেকদিন আগে যখন কথা হয়েছিল তখন আপনি বলেছিলেন দার্জিলিং এর একটা ঘটনা আছে। তো ওই ঘটনাটা কি এক্স্যাক্টলি কিরকম ভাবে শুরু হয়েছিল একটু যদি বলেন। হ্যাঁ, দার্জিলিং এর ঘটনাটাও বেশি পুরনো নয় বলতে একদমই টাটকা, ওই 2024 সালেরই ঘটনা। আচ্ছা তো আমি তখন স্যামসাং এ জব করতাম, স্যামসাং এ আইসি ছিলাম, সেলসম্যানের জব করতাম, ঠিক আছে। আচ্ছা সেলসম্যানের জব করতাম। আর ওই কিছুদিনের ছুটি পেয়েছি অক্টোবর মাসে, 2024-এর এরকম অক্টোবর মাসের দিকে, শীত সবে সবে শুরু হচ্ছে এরকম একটা সময়। আর প্রচুর বর্ষা হচ্ছে ওই সময়টা, ঠিক আছে, হুম প্রচুর বর্ষা হচ্ছে। তো আমি সেলসম্যানের কাজ তো জানো দাদা, খুব চাপের হয়, এবারে হুম। খুব ছুটি যদি পাওয়া যায় না, খুব টার্গেট অল্প থেকে ছুটি পাওয়া যায়। হ্যাঁ, কোনো ওকেশনেও ছুটি নেই, কিছুতেও ছুটি নেই। তো আমি বেশি ছুটি নিতাম না, আমি খুব রিকোয়েস্ট করিয়ে ম্যানেজারকে বলে 4 দিনের মতো একটা ছুটি অ্যালট করেছিলাম হুম ঘুরতে যাবো বলে, ঠিক আছে। আমার সোলো ট্রাভেলিং করার খুব শখ, আমি করিও, বেশি দূরে দূরে করি না, কাছাকাছি করি। সোলো ট্রাভেলিং করার খুব শখ, আমি খুব বলে কই ছুটি নিয়েছি ওরকম অক্টোবর মাসের কত তারিখ হবে, 13 তারিখ থেকে ওরকম 19 তারিখ পর্যন্ত মানে ছুটি পেয়েছি, ঠিক আছে। 20 তারিখ থেকে আমার ডিউটি জয়েন করতে হবে। আচ্ছা তখন ছুটি পেয়ে আমার ওই যে স্টোরে আমি সেলসের কাজ করতাম, ওই স্টোরের দাদাকে বলতে, দাদা দুটো নর্থ বেঙ্গলের টিকিট করে দেয়, রিটার্ন টিকিটও করে দেয়, দুটো রিটার্ন টিকিট করে দেয়, প্লাস যাওয়ার টিকিটও করে দেয় দাদা। করার পরে আমি ওই ধরুন যেদিন ছুটি পাই পরের দিন সকালে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। বেরোনোর পরে বেরিয়েছি, বাড়ি থেকে তো প্রচুর বর্ষা, বাড়ি থেকে বেরোতে পারছি না। আমার শিয়ালদা থেকে ট্রেন ছিল, শিয়ালদা থেকে ট্রেন আছে ধরুন আপনার ওই রাত্রি ওই 10টা 30 দার্জিলিং মেল ট্রেন। আমি মানে দুপুর থেকে বেরিয়ে বসে আছি, এত বর্ষা, 6টার সময় 5:30-6টার সময় এখান থেকে নৌকো বেরোচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে আচ্ছা। আমাদের এখান থেকে ধরুন শিয়ালদা যেতে কত সময় লাগবে, বাসে করে প্রথমে লক্ষ্মীকান্তপুর যেতে হবে, সেখান থেকে আবার ট্রেনে করে 1.5 ঘন্টা মতো শিয়ালদা যেতে হবে। এরকম একটা সময় আমি ওই কত 4:50 না কত একটা নৌকো বেরিয়ে, মানে বিশাল বাধা বিপত্তির মধ্যে থেকে বেরিয়েছি। মা বিশাল ভাবে না করছিল, অনেকবার না বলেছে, মা তো মানে যেতেই দেবে না এই বর্ষা টর্ষার মধ্যে পাহাড়ে ঘুরতে। বুঝতে পারতো মা কিরকম হয়, পাহাড়ের মধ্যে এমনিতেই যেতে দেয় না, তারপরে এই বর্ষা। তো আমি না তখন হোটেলও বুক হয়ে গেছে, মানে হোটেল নয় অ্যাকচুয়ালি ইউথ হস্টেলে ছিলাম আমি, হস্টেলও বুক হয়ে গেছে, ট্রেনের টিকিট বুক হয়ে গেছে, অযথা টাকাগুলো নষ্ট হবে। আর এমন হয়ে গেছে আমি ওই সময় টিকিট ক্যান্সেল করতে পারবো না, তো সেম ডেতে হয়ে গেছে, টিকিট ক্যান্সেল করতে পারবো না। তো আমারও মানে খুব একটা যে মাকে করে যাওয়ার ইচ্ছে ছিল তা নয়, তবু বেরোতে হয়েছে, ওই পয়সা গুলো খরচ হয়ে গেছে অনেক। তো কোনো রকম আমি বেরিয়েছি, ঠিক আছে, প্রণাম টনাম করে ঠাকুরকে প্রণাম টনাম করে বেরিয়ে চলে গেছি। তো ভালোভাবেই গেছি, ট্রেনে ফেনে ভালোভাবেই গেছি।
ওখানে আমি হচ্ছে শিলিগুড়িতে সকালবেলা আমাকে পৌঁছয়, ট্রেন লেট ছিল 4 ঘন্টা মতো, 10:30 11টার সময় আমাকে শিলিগুড়িতে মানে এনজিবিতে নামিয়ে দেয়। আচ্ছা। ওখান থেকে শেয়ারিং ট্যাক্সি করে একদম সোজা দার্জিলিং এ যাই। আমি হস্টেলটার নাম বলছি না। এবারে ওই হস্টেলে গিয়ে আমি রাতের বেলা থাকি। এবারে আমি গিয়ে এতটা টায়ার্ড হয়ে যাই, তো আমি এতটা জার্নি করে যাওয়ার পরে টায়ার্ড ছিলাম, আমি আর ওই দিন কোথাও ঘুরতে বেরোইনি। ঠিক আছে, আমি পৌঁছেছি ধরো ওখানে 2টো 2:30 সময়। হুম। আমি গিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছি ওই রাতের বেলাতে, ওই নয় দুপুর বেলাতেই। দুপুর বেলাতেই লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি ধরো কটার সময়, 6:30 7টার সময়। 6:30 7টার সময় উঠে একটু ওই মেল বাজারটা ঘুরে, মেল রোডটা ঘুরে আবার এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। জানি পরের দিন ঘুরতে ঘুরতে যাবো, এরকম প্ল্যান হয়ে আছে। পরের দিন গাড়ি ফাড়ি বুক করে ঘুরতে ঘুরতে যাবো। তো শুয়ে পড়েছি। এবার আমি রুমটা বলি। তো ওখানে ওই হস্টেলের এগুলো কেমন হয় জানতো, সেই বাংকার সিস্টেম মতো 16টা না 17টা মতো এরকম বেড আছে, পুরো হল রুম। আর বর্ষার জন্য একটাও বুকিং নেই, আমি পুরো একা ওই রুমে। ঠিক আছে, এবারে একজনের আসার কথা ছিল। আমি মানে যখন চেকিং করা হয় তখন আমি চেকিং এর রেজিস্টারের নাম দেখলাম, ওই দিন ওই রুমেই একজনের বুকিং আছে। তাই ম্যানেজারকে রাতের বেলা এসে জিজ্ঞেস করছি, মানে যে ম্যানেজার বলছি সরি, মানে ওই যে রিসেপশনে যে বসে, জিজ্ঞেস করার পরে বলছে হ্যাঁ হ্যাঁ, বলে ও মনে হয় আসবে না এখন, ওর তো সকালবেলা চেকিং করার কথা ছিল, এখনো আসেনি, বর্ষার জন্য মনে হয় আসছে না, কোনো কারণে ক্যান্সেল করেছে, এখনো আমাদের কাছে রিপোর্ট আসেনি। তো আমি এবারে হালকা ভয় ভয় লাগছে, এমনিতে পাহাড়ি জায়গা, তার উপরে হস্টেলটা, মানে হস্টেলটা যদিও খুব একটা লোকালয় থেকে দূরে না, একদম লোকালয়, তারপরেও এমনি ভয় ভয় লাগছে। 16-17 জনের বেড, মানে কত বড় ভাবতে পারছো রুমটা? অনেক, মানে কাইন্ড অফ হল রুম টাইপের ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ হল রুম টাইপের এরকম, মানে আমাদের ক্লাসরুমের মতো, এরকম 9-10 এর ক্লাসরুম যেরকম হয় না 11-12 এর, ওরকম বড় ক্লাসরুম। ওরকম বড় ক্লাসরুমের মধ্যে ধরো ওরকম বাংকারে বাংকারে বেড সাজানো হয়েছে, আমি তার মধ্যে একা রাতের বেলা। এবার আমার সানডে সাসপেন্স শোনার খুব নেশা আছে, আচ্ছা। মানে আমার না শুনলে ঘুমই আসে না। তো আমি একটা গল্প চালিয়ে দিয়ে ওই দিন আর ভূতের গল্প কিছু শুনিনি, একটা ফেলুদার গল্প চালিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে এসে করতে করতে ঘুম ধরে গেছে। ঠিক আছে, তো আমার ধরো ঘুম ভেঙে গেছে কটার সময়, রাত্রি 11:30 12টার সময় ঘুম ভেঙেছে। আমি যখন ঘুম ভেঙে দেখছি আমার যে আমি যে বেডে যে বাংকারে শুয়েছিলাম তার কিছুটা দূরে ধরো মানে হল রুমের দুপারে 2টো করে বাংকার আছে আর কি, মানে মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আর দুপারে বাংকার সাজানো হয়ে আছে পরপর। তো আমার সোজা তার মানে অপোজিটের বাংকারে ওপরে একজন শুয়ে আছে, নিচে একজন শুয়ে আছে, দুজনের। এবার ওখানে সেই কিরকম কম্বল দেয় বলো তো, ইলেকট্রিক কম্বল দেয় না, ইলেকট্রিক কম্বল, সেই কিছুটা স্লিপিং ব্যাগের মতো, তার ভেতরে ঢুকে চালিয়ে দিয়ে মোটামুটি শুয়ে যেতে হয়। তো ওরকম আমি তাদের মুখও দেখতে পাইনি, হাতটাও দেখতে পাইনি, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে দুজন শুয়ে আছে, উপরে একজন নিচে একজন, দুজন শুয়ে আছে। ঠিক আছে, কিন্তু তাদের নিচে কোনো ব্যাগ নেই, কোনো জুতো নেই, কিছুই নেই। তো আমি ভাবলাম হয়তো বাইরে জুতো, রুমের বাইরে জুতো খুলে এসছে, আমি হয়তো ভুল করে ভেতরে জুতো পরে ঢুকে গেছি। তো আমি টয়লেট করে রীতিমতো শুয়ে পড়েছি। এমনি একটু ভয়ও লাগছে এবারে, তারপরেও না কিছু না দেখলে তো আর এমনি কল্পনা করে আর ভয় পেলে হবে না। আমি ঘুমিয়ে পড়েছি। আবার ঘুমিয়ে পড়ার পরে আমার ধরো আবার ঘুম ভেঙেছে কটার সময়, আমার মানে একটা শব্দে ঘুম ভেঙেছে, একটা জোরের মতো জোরে কিছু একটা পড়ার শব্দ হয়েছে, শব্দে না আমার ঘুম ভেঙেছে। এবার আমি ঘুম থেকে উঠে দেখি যে তোমার আমি যে রুমটাতে ছিলাম তার দুপারে 2টো জানলা, বলছি না হল ঘরের মতো, হল ঘরে ধরো আয়তাকার হল ঘর। এবার একদম সেপারে একটা জানালা আছে, এপারে একটা জানালা আছে, মানে দুদিকে 2টো জানালা, পাশাপাশি জানালা আছে, যেরকম বাংকার গুলো সাজানো আছে সব বাংকারের সাইডে সাইডে একটা করে জানালা আছে, এরকম জানালা। তো তোমার যেই বলছিলাম না, যেই বাংকারে 2জন শুয়েছিল, ওদের একটা জানালার পাল্লা ভেঙে নিচে পড়ে আছে। ঠিক আছে, জানালার পাল্লা ভেঙে নিচে পড়ে আছে, আর আমি কি দেখছি জানো তো, ওই জানলার পাল্লা থেকে একজন এরকম জাস্ট এরকম মুখ বাড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, আমার দিকে তাকিয়ে নেই কিন্তু,
ওই যে একজন শুয়ে আছে, উপরে একজন, নিচে একজন, নিচের একজনের দিকে এরকম স্থির ভাবে তাকিয়ে আছে। আর যে আমাদের সাদা সাদা কম্বল, সাদা সাদা মানে একদম সাদা রঙের দিয়েছিল, স্লিপিং ব্যাগ দিয়েছিল। স্লিপিং ব্যাগ যে দুজন শুয়ে আছে না, দুটো ব্যাগ পুরো কালো হয়ে গেছে, ঠিক আছে, মানে একদম পুরো কালো হয়ে গেছে, আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আর যে লোকটা তাকিয়ে আছে না ওই নিচের দিকে, সে লোকটা কেমন বলতো, মানে এখনকার যুগে যেরকম পোশাক আশাক করা হয় না, ওরকম পোশাক নয়, সেই পুরোনো দিনে যেরকম ব্রিটিশ আমলে যারা যেরকম পোশাক আশাক করতো না, সেই একটা কাঁধের ওপর থেকে একটা বেল্ট দেওয়া, মাথায় বিশাল বড় একটা টুপি, সে হ্যাট টাইপের ওভারকোট প্লাস টুপি এরকম। হ্যাঁ, ওভারকোট টাইপের পরা, এরকম বিশাল এর মতো। এবারে কতটা দেখা যাচ্ছে জানো, তার মাথা থেকে কোমরের একটু নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। বেল্ট আছে একটা, পুরোনো বেল্ট পরে আছে। এবারে ওটাই দেখা যাচ্ছে, ওরকম নিচের দিকে তাকিয়ে আছে। মানে আমার দেখে জাস্ট ফেটে গেছে, আমি সোজা কথাতেই বলছি আর কি, দেখে জাস্ট ফেটে গেছে। আমি বিশাল জোরে চিৎকার করেছি, চিৎকার করার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। এবারে আমি মানে ওটা স্বপ্ন দেখছিলাম, আমি ভেঙে যখন আমি দেখি এরকম, মানে পুরো একদম ঘামে ভিজে টিজে অবস্থা খারাপ। এমনিতে বর্ষাকালে কিরকম ওই অক্টোবর নভেম্বর মাসে পাহাড়ে এমনিতে ঠান্ডা হয়, তুমি শিলিগুড়ি মানুষ জানো। তারপরে বর্ষা এমনিতে তোমার হয়তো মনে থাকবে, ওই 2024-এর অক্টোবর মাসে কিরকম বর্ষা হয়েছিল নর্থ বেঙ্গলে। সেই ধস ফসল নেমেছিল না, সেই দার্জিলিং হোস্টেলের তোমার এই আছে কলেজের কাছে ধস নেমেছিল, ওইবারেই আমি গেছিলাম। তো ওরকম বর্ষায় পুরো একদম ঘামে পুরো ডুবে গেছি আমি ডুবে গেছি। এবার ঘুম থেকে উঠেই আমি কি করেছি, যখন ঘুম থেকে উঠি তখন কটা বাজে, ওরকম 3:30-4টে বাজে, 3:30-4টে বাজে। তবে দাদা আমি যখন 12টার সময় যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমি দেখেছি স্পষ্ট দুজন শুয়ে আছে। তখন আমার শখ জ্ঞান আছে, আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাথরুমে গিয়েছি, বাথরুমে গিয়ে টয়লেট করে এসে ফোনে সানডে সাসপেন্স চলছিল, আমি সেটাকে বন্ধ করেছি, মানে একটার পর একটা অটো প্লেতে চলছিল, সেটাকে আমি বন্ধ করেছি। কানে হেডফোন দিয়েছিল, হেডফোন খুলে রেখে আবার ঘুমিয়েছি। আমার কিন্তু স্পষ্ট মনে আছে তখন আমি ওই দুজনকে ওপরে একটাকে নিচে একটাকে দেখেছি, কিন্তু ওই 3:30-এর সময় উঠে আমি দেখতে পাইনি। যেরকম কম্বল যেরকম পার্ট করে রাখা ছিল সেরকম, মানে যেরকম সাজানো থাকে আর কি, সেরকম সাজানো হয়ে আছে। দুটো বাংকারের যে লকার গুলো থাকে জিনিসপত্র রাখা, সে দুটোতে লক হয়ে আছে, হোস্টেলের তালা মারা আছে। যেরকম আমাকে একটা চাবি দিয়েছে যে তোমার ব্যাক সাইড, তার ভেতরে ঢুকিয়ে তুমি লক করে দেবে দরজা, ওই লকারটা লক করে দেবে, এরকম সবকিছু হয়ে আছে। এবার আমি তখন 3:30-এর সময়, 3:30 বা 3:45 এরকম বাজে, আমি আর ওই রুমের ভেতরে নেই, ঠিক আছে। তখন আমি কোন রকমে শুধু হাফ প্যান্ট পরে শুয়েছিলাম, কোন রকমে উঠে ট্রাউজারটা গলিয়েছি। আর আমি খুব একটা সোয়েটার ইউজ করি না, চাদর ইউজ করি সবসময়। চাদরটা গায়ে জড়িয়েছি, আর একটা টুপি ছিল, টুপি পরেছি, বেরিয়ে এসে বারান্দায়, মানে যেখানে ওই রিসেপশন ছিল, রিসেপশনে ওটা হচ্ছে হস্টেল কাম একটা রেস্টুরেন্ট হয়েছে। আচ্ছা, ওখানে এসে যখন দেখি রান্না বান্না চলছে, মানে পরের দিনের জন্য রান্না বান্না চলছে, রান্না বান্না চলছে। তো আমি স্বপ্ন দেখেছি বলে আমি আর কাউকে কিছু বলিনি, এই জন্য নিজের ভুলে কিছু একটা হয়েছে, তো এরকম কিছু একটা হয়েছে, নিজের ভুলে কিছু একটা হয়েছে এরকম, ওই জন্য আমি কাউকে কিছু জানাইনি। রান্না বান্না হচ্ছে দেখে 2 কাপ চা, মানে 1 কাপ চা বলেছি, 1 কাপ খেয়ে আবার 1 কাপ কিছুক্ষণ পরে আবার বলেছি। 2 কাপ চা খেতে গল্প করতে করতে, ওই একজনের সঙ্গে গল্প করতে করতে সকাল হয়ে গেছে। সকালে উঠে এবারে আমি একটা ট্যাক্সি বুক করেছি, উবের টাইপের বুক করে। এবারে যে উবেরটা বুক করেছি না, উবেরে একজন নিয়ে এসছে, একজন বয়স্ক মতো লোক হবে, কিরকম বয়স, 55-60 বছর মতো বয়স হবে। ঘুরতে যাবো বলে সাইট সিনের জন্য বুক করেছি। বুক করে আবার ওখান থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে এবারে আমি উবেরে বসে কিছুটা যাওয়ার পরে আমি সেই আঙ্কেলকে ঘটনাটা বলছি কাল রাতে, ঠিক আছে। আমি বলি, জানেন তো, যে হিন্দিতেই বলছি, এরকম হয়েছে আমার সঙ্গে কাল রাতে। এবারে আমি বললাম যে এরকম স্বপ্ন দেখেছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে 12টার সময় ওটা আমি কি দেখলাম। তখন সে লোকটা বলে, তুমি কোন হোস্টেলে ছিলে?
আমি বললাম আপনি যেখান থেকে আমাকে পিক আপ করলেন ওই হস্টেলই তো। বলে নামটা বললো, বলে এই হস্টেল। আমি বলি হ্যাঁ এটা। বলে তুমি ফিরে গিয়ে লক্ষ্য করবে, বলে তোমার ওই পূর্ব ধারের যে জানালাটা আছে না, ওই জানালার নিচে দেখবে একটা বিশাল বড় এরিয়া আছে, পুরোটা ফাঁকা, ব্যারিকেড করা। ওটা হচ্ছে তোমার 1827 খ্রিস্টাব্দে গ্রিকদের কবরস্থান, ঠিক আছে? ওখানে 150-রও বেশি কবর আছে পরপর করে। খ্রিস্টানদের কবরস্থান? গ্রিকদের। আচ্ছা। খ্রিস্টান না, গ্রিকদের কবরস্থান। বলে 150-রও বেশি গ্রিকের কবর আছে ওইখানে। একটা বিশাল বড় যীশু খ্রিস্টের মূর্তি আছে দেখবে। তো এরকম বলার পরে না আমার তখন এবারে মানে সিরিয়াসলি ভয় লাগতে শুরু করেছে যে এরকম। তো আর বলে তুমি যে দুজনকে শুয়ে থাকতে দেখেছো না ওই বাংকারের ওপরে, ওখানে কি হয়েছিল জানো? 4 বছর আগে। আমি বলি কি হয়েছিল? বলে ওই যে ইলেকট্রিক বেড দেয় না, ওই যে ইলেকট্রিক ওই বললাম না স্লিপিং ব্যাগ গুলো দেয়, তো দুজন শুয়েছিল, দুজনের একসঙ্গে শর্ট সার্কিট হয়ে দুজন পুড়ে মারা যায় ওই স্লিপিং ব্যাগের মধ্যে। এবারে তখন বুঝতে পারছো আমার অবস্থাটা কি। মানে আমি তখন শুনে আমার তখনই এবার মানে আমি রাতে যতটা না ভয় পেয়েছি, ওই গাড়িতে বসে বসে আমার তখন সব থেকে বেশি ভয় লাগছে। আমি পুরো ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। আমি বলি মানে আমি তার আগের দিন মানে কতটা ভাগের জোর না থাকলে আমি ওখান থেকে ওরকম ভাবে ফিরে আসি। বলে ওখানে তুমি যে বর্ষার জন্য দেখছো কেউ বুকিং করেনি, বলে ওই হস্টেলের ওই 17A নম্বর পুরো হল রুমটা কেউ কোনোদিন বুকই করে না। বলে তোমাদের ওখানে পুরোটা বুক হয়ে আছে বলে তোমাকে ওইটা দিয়েছে ম্যানেজার, জেনে শুনেই দিয়েছে। তুমি গিয়ে স্ট্রিক্টলি আগে ওনার সঙ্গে কথা বলো। বলে ওটা কেউ বুকই করে না ওই ভয়ে। বলে যে ওখানে রাতের বেলা থাকে তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটে, বলে সে মানে সুস্থ বডি নিয়ে বাড়ি ফিরে যেতে পারে না। বলে তার সঙ্গে কিছু একটা খারাপ ঘটনা ঘটবেই। এরকম বলে তোমার খুব ভাগ্য ভালো তুমি কাল বেঁচে ফিরেছ। তাহলে তোমার মায়ের খুব জোর আছে। আমি বড় মার ভক্ত খুব, গলায় মালা ফালাও কিছু থাকে আমার, মালা ফালা পরে থাকি আমি। ওরকম বলার পরে বলে হচ্ছে তোমার খুব বড় জোর ছিল, তুমি বেঁচে গেছো। বলে ওখানে যে যায় তার কিছু মাইনর ইনজিওর হলে কিছু হবে, 90% ক্ষেত্রে মেজর ইনজিওর হয় না, মাইনর ইনজিওর কিছু হবেই। তো আমি তো দাদা তারপরে ওখানে আর থাকিনি, পরে ওইখান থেকেই সাইট কিছু করে এসেই ভিতরে ব্যাগপত্র যা ছিল ওই দিনের বেলাতেই বাস করে নিয়ে এসে অন্য একটা হোটেলে রাত্রিবেলাটা ছিলাম। পরের দিন সকালে মানে তার আরো একদিন থাকার কথা ছিল দার্জিলিং এ, আমি আর থাকিনি, ট্রেন ধরে বাড়ি চলে আসি। তো এরকম ঘটনা এই দার্জিলিং এর, এটাও একটা মানে আমার কাছে বিশাল বড় এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। মানে এখনো মনে পড়লে আমার গা কাঁটা দিয়ে ওঠে। এটা কি কোনো অফবিট জায়গা ছিল কি যেখানে তুমি থেকেছিলে? অফবিট জায়গা নয়, আমি তোমাকে বলি শোনো, লোকেশনটা তুমি বলতে পারছি না। লোকেশনটা বললেই দার্জিলিং এর দুটোই হস্টেল আছে। আর কত দূরে হবে জানো তোমার? ঘুম থেকে কত সময় লাগে? ঘুম থেকে 20-25 মিনিট মতো। ওই এখন ওয়াগানার গুলো চলে না, ঘুম থেকে 20-25 মিনিট মানে কোন দিকটায় বলো তো? তুমি কি গোলাইবাজার বলে একটা জায়গা আছে যেটা মানে চিড়িয়াখানা ক্রস করে ওই দিকটায় বলছো কি? চিড়িয়াখানা ক্রস করে কিছুটা দূরে। তো আমি ওই লোকেশনটা এই জন্যই বলতে চাইছিলাম, বেকার হোস্টেলে মানে রেটিং খারাপ করতে চাই না আমি। না হোস্টেলের নাম বলতে হবে না, জাস্ট জিজ্ঞেস করছি লোকেশনটা কোন। জু পেরিয়ে, এমনকি আমি ওই জু পেরিয়ে বেশি দূরে নয়, একদম জু পেরিয়ে কাছাকাছি। আমি বলছিলাম না যে উঠে মানে ঘুম থেকে উঠে কিছুটা ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলাটা, ওই বেরোনোর সময় ওই জুতে ওঠার একটা অনেক উঁচু একটা সিঁড়ি থেকে উঠতে হয় না, বলতে সিঁড়ি নয় ওই করে উঠতে হয় না, সেই পাহাড় একটা ভেঙে উঠতে হয় না রাস্তা, ওই রকম অনেকটা উঠে বেঁকে তারপরে আবার নেমে এসেছিলাম রাতের বেলা। তো মানে হেঁটে হেঁটেই গেছিলাম ওই জুর কাছাকাছি। জুর তো রাতের বেলা যেতে দেয় না, এবারে ওই রোড ধরে হেঁটে হেঁটে ওপরের দিকে গেছিলাম, আবার নেমে এসেছি, এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এটা ছাড়া আরেকটা তোমার একটা ঘটনা শুনছিলাম, তুমি বলছিলে ছোটবেলার একটা ঘটনা আছে নাকি? ছোটবেলার ঘটনা একটা দাদা আছে। তখন
আমাদের এদিকে গ্রামের দিকে তখন ছোটবেলায় এখনো বলতে রিসেন্ট হয়তো অতটা বন্ধ হয়ে গেছে। তখন সেই মাঝে মাঝে এই গ্রামের দিকে রব উঠতো না, এই ভূত বেরিয়েছে, এই পেঁয়াজ ভূত বেরিয়েছে, এই গলা কাটা ভূত বেরিয়েছে, রাতের বেলা কেউ বেরোবি না। ওই ধরো তোমার 2-4 বছর আগের কথাই বলছি আমি, করোনার কিছু বছর আগেই মানে করোনার সময়তেই মনে হয় সে একটা রব উঠেছিল না, কিডনি ফিডনি কেটে নিচ্ছে, ডাক্তার টাকা দেশে কিডনি কেটে নিয়ে চলে যাচ্ছে, ছেলে ধরা আসছে। তো এরকম মাঝে মাঝেই রব ওঠে তখন। আর আমাদের যে গ্রামের বাড়িটা, আমাদের হচ্ছে গ্রামের মধ্যে সবার প্রথম পাকা বাড়ি আমাদের, ঠিক আছে? আচ্ছা। মানে গ্রামের মধ্যে আমি জমিদার বলবো না, মোটামুটি গ্রামের মধ্যে সব থেকে বড় লোক এরকম একটা ব্যাপার। 150-200 বিঘা মতো জমি ছিল আমাদের, জায়গা জমি ছিল, আর এখনো কিছু আছে। আমাদের বাড়িটাও প্রায় 110-12 বছর পুরনো গ্রামের আচ্ছা। বাড়িটা, ঠিক আছে? আমাদের ওই গ্রামের বাড়িতে সিঁড়ি ঘর থাকে না, সিঁড়ি ঘরের নিচে সুড়ঙ্গ মতো আছে, সেটা এখনো আছে। আমাদের গ্রামের বাড়িতে এখনো ছোট কাকু আর ঠাকুমা থাকে। এবারে আমরা ওই বাড়ি থেকে কিছুটা দূরে, মিনিট 5 দূরে বাড়ি করে আছি। এবারে আমার বাবা নেই, বাবা মারা গেছে ওই করোনার সময়। করোনা খারাপ সময় লাগলো। বলতে ওই, হ্যাঁ, করোনার সময় মারা গেছে। করোনাতে নয়, এমনি একটা প্রবলেমে মারা গেছে। ও বাবা মারা গেছে, 2 দিদি আর আমি, 2 দিদির বিয়ে হয়ে গেছে। এখন আমি আর মাই বাড়িতে থাকি। আর আমাদের বাড়িটা একদম ফাঁকা জায়গাতে, ঠিক আছে? মানে পুরোনো গ্রামের বাড়িটা ছিল একদম, সবাই আমাদের গ্রামে, মানে আমাদের বাড়িতে ধরো আমার জ্ঞান পড়াতে দেখেছি আমাদের বাড়িতে একসঙ্গে 60-70 জন থাকতো এই পুরোনো বাড়িতে। এবারে সেখানে তো অনেক, এবার যারা বেরিয়ে গেছে পাশাপাশি সব বাড়ি টাড়ি করে আছে, এমন কিছু দূরে কেউ যায়নি। তো ওই সব এরকমই আছে। আর আমরা যেখানে আছি সেখানে একটু ফাঁকা মতো, কারণ আমি ছোটবেলাকার ঘটনাই বলছি, তখন আমরা ওই বাড়িতেই থাকতাম। তো এরকম একটা হঠাৎ এরকম মাঝে মাঝে রব উঠতো না, তো এরকম রব উঠেছে বলে এরকম চোর ডাকাত বেরিয়েছে, কিডনি ফিডনি কেটে নিচ্ছে, কার চুল কেটে নিয়ে চলে যাচ্ছে। রাতের বেলা এরকম রাস্তায় যাকে যাকে দেখছে তার ন্যাড়া করে চুল কেটে নিয়ে চলে যাচ্ছে, আর যার চুল কেটে নিয়ে চলে যাচ্ছে সে 1-2 দিন পরে কোনো বড় রোগে পড়ে মারা যাচ্ছে। এরকম গুজব ওঠে, ঠিক আছে? তো ওগুলোকে গুজবই বলছি আমি, অ্যাকচুয়ালি গুজবই, ওগুলো তো সত্যি ঘটনা নয়, ওগুলো গুজবই। কিন্তু ছোটবেলায় তখন আমাদের মাইন্ড ভাবো ওই সময় যে আমরা তখন কি ভাবছি ওইগুলোকে নিয়ে, আমরা মানে কতটা আতঙ্কে আছে গ্রামের সবাই, গ্রামের মানুষ। যখন আমাদের যদি 2020 সালে যদি কারেন্ট আছে, 2 মাসের কথা ভাবনা, কত খারাপ অবস্থা গ্রামের তখন। মানে কোথাও পাকা রাস্তা নেই, মাটির রাস্তা, কোথাও একটা ইটের রাস্তা নেই, মাটির রাস্তা। 99% বাড়ি মাটির বাড়ি। তখনকার মানুষের চিন্তা ভাবনা কিরকম, সন্ধে হলে কেউ কোথাও নেই, সব বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এবারে কোথাও যেখানে আসছে সবাই একসঙ্গে অনেকজন মিলে বসে গল্প টল্প করছে, এরকম ব্যাপার। তখন আমি পিছিয়ে পড়ি ওরকম, হ্যাঁ ওরকম কুচিতে পড়ি, ওরকম হবে। তো আমি কি করেছি, রাতের বেলা এরকম বাইরে যাব বলে, খাওয়া দাওয়ার পরে বাইরে যাবো বলে মাকে বলছি, মা আমার সঙ্গে চলো, আমি টয়লেটে যাবো, ঠিক আছে? মারা খেতে বসেছি, মা বলে, আর তখন সেই গ্রামের দিকে বাড়ি, মানে তখন গ্রামের দিকে নয় শহরের দিকেও হবে, তোমাদের ওদিকে নাকি জানি না আমি। বাড়ি থেকে টয়লেট কিছুটা দূরে হতো, বাড়ির সঙ্গে অ্যাটাচ থাকতো না, নাকি জানি না। আমাদের এদিকেও এখনো 90% যেগুলো পাকা বাড়ি হয় তাদেরও মানে এটাই নাকি নিয়ম যে বাড়ির থেকে কিছুটা দূরে টয়লেট করতে হয়। ধরো কতটা দূরে, এরকম 15-20 পা দূরে বাড়ি থেকে, উঠোন থেকে এরকম দূরে, বা বাড়ির পেছনে এরকম 20 পা দূরে এরকম টয়লেট। আমাদেরও এরকম আছে, একটা বিশাল বড় পুকুর মতো আছে, এই পুকুর পাড়ে আমাদের টয়লেট। আর পুকুর পাড়টা পুরো আমাদের সেই লেবু হয় না গ্রামের দিকে, সেই বড় বড় এক ধরনের লেবু হয়, গোড়া লেবু বলে, জানো নাকি জানি না। তো ওটাকে তোমাদের ভাষায় কি লেবু বলে জানি না, আমাদের এদিকে ওই গোড়া লেবু বলে। ওই লেবুর গাছ অনেকগুলো আছে, আর ওই আম গাছ ফাছ মিলে একটা বেশ বাগান মতো আছে, ঠিক আছে, বিশাল বড়। আমি ওই রাতের বেলা বাথরুমে বেরিয়েছি, বাথরুমে বেরিয়ে মা মানে জল তোলাচ্ছিল, মা বলে আমি এখানেই আছি, খাওয়া দাওয়া করছি, মানে ওই রান্নাঘর থেকে বেরিয়ে 25-30 পা মতো দূরে, ঠিক আছে? মা বলে আমি তোকে টর্চ দেখাচ্ছি, তুই চলে যা। খেতে বসে যে আমি উপর না, আমি টর্চ দেখাচ্ছি, তুই চলে যা। তো আমি গিয়ে আসি,
মানে টয়লেটে ঢুকেছি, দরজাটা বন্ধ করেছি ভেতর থেকে। গ্রামে মানে কিছুটা দূরে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বিশাল দূরে চিৎকার উঠেছে, ঠিক আছে? বিশাল দূরে চিৎকার উঠেছে, চোর পড়েছে বলে, ডাকাত পড়েছে বলে বিশাল জোরে চিৎকার উঠেছে। হুম। তো তো আমরা আমি যে আর বাথরুমে গেছিলাম, বাথরুম তো আমার হয়ে গেছে তখন। আমি বুঝতেই পারছি এরকম তো ছোটবেলায় কি অবস্থা তখন। হুম। সবাই মিলে আমাকে মা ধরে নিয়ে সবাই মিলে যখন ওখানে গিয়ে দেখি গ্রামের একজনের বাড়িতে একটা মহিলা মাত্র, ঠিক আছে? তো মহিলা আমাকে ঢুকেছে, মহিলার সঙ্গে 2-3টে ছুরি ফুরি আছে, মানে সে কিন্তু রিয়েলি ধরা পড়েছিল আমাদের গ্রামে। ওরকম ঢুকেছে রাতের বেলা হঠাৎ, ওই 3:30 বলছি 11:30টার সময়, আরো এরকম হঠাৎ তাদের বাড়িতে ঢুকে গিয়ে বাড়ির ভেতরে এমনি ঢুকে গেছে, ঠিক আছে? দরজা ছিল, দরজা এমনি ঠেলে ভেঙে এমনি ঢুকে গিয়ে ঘর এদিক ওদিক দেখছে। কাউকে কিন্তু কিছু বলেনি, আর কোথাও চুরি করার চেষ্টা করেনি, কিছু করেনি। ঘর পর এদিক ওদিক করে দেখছে, ঠিক আছে? দেখাশোনা করে তো তাদের চিৎকার করার পরে সবাই বেরিয়েছে, তাকে ধরেছে, তাকে বেঁধে রাখা হয়েছে। পরের দিন পুলিশ নিয়ে চলে গেল। এবার এমনিতে ওই অবস্থা, তারপরে ওরকম একজন ধরা পড়ার পরে গ্রামে আবার কি অবস্থা ভাবো তাহলে, আরো কিরকম খারাপ অবস্থা। তো সবাই বিশাল আতঙ্কে আছে এরকম। কেউ আর সন্ধে হলেই মোটামুটি বাড়ি থেকে বেরোতে চাইছে না, একটা অবস্থা। তো একদিন আমি আমার বাবার সঙ্গে বেরিয়েছি দোকানে যাবো বলে। ওই কটার সময় হবে, 6:30-7টার সময়, আমি, আমার বাবা, ছোট কাকু আর ছোট কাকুর মানে আমার একটা জেঠু আছে, তার একটা ছেলে আর কি, সে আমার থেকে ছোট। বেরিয়েছি যখন 4জন মিলে দোকানে যাবো বলে, কিছুটা কিনতে, জামা ফামা কিছু একটা কিনতে যাবো। অনেকটা দূরে, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। তো কিছুটা দূরে যেতে হয়, এরকম যাচ্ছি, যেতে না দাদা, গ্রামে তোমার এমনি রাস্তা হয় জানো তো, দুধারে বড় ফাঁকা মাঠ, আর গ্রামের মাঝখান থেকে এমনি মাটির রাস্তা হয়, কাঁচা আর রাস্তা। কাঁচা রাস্তা, মাটির কাঁচা রাস্তা। শীতকালে বর্ষা টর্ষা কিছু নেই, এমনি শুকনোই রাস্তা, ঠিক আছে? শুকনো রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে না, মানে আমি আমার এই যে ছোট ভাইটা, আমরা দুজন খুব পিছিয়ে গেছি, ঠিক আছে? আমরা দুজনে খুব পিছিয়ে গেছি। বাবা আর ওই কাকু, আমার বাবা কাকু গল্প করতে করতে এগিয়ে গেছে। হ্যাঁ, মনে পড়েছে, আমাদের মাঘী পূর্ণিমাতে রথের মেলা হয়, ঠিক আছে? রথটা হচ্ছে আমাদের আমাদের নিজেদের রথ। আমার বাবা যখন হয়, মানে আমার দাদুর বাবা হচ্ছে বড় সন্তান, দাদুর প্রথমে ছেলে হয়েছিল বলে আমার দাদু সেই খুশিতে রথ গড়ায় আর কি। রথ গড়িয়ে প্রত্যেক বছর মেলা হয়, এখনো হয় সেই মেলা। তো ওই রথের সময় জামা কিনতে যাচ্ছি আমরা, ওই রথের পুজোর জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি, আমাদের বাবা জামা কিনে দেবে বলে নিয়ে যাচ্ছে। তো এরকম এগিয়ে যাচ্ছি, আমি আর আমার ওই ভাইটা পেছনে আছি, বাবা আর ওই জেঠুটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? এগিয়ে যেতে যেতে বর্ষাকালে, মানে একদম শুকনো, কিন্তু শীতকালে মাঘী পূর্ণিমা, মাঘ মাসে, মানে বুঝতে পারছো একদম ঘোর শীত তখন। ঘোর শীত, যেরকম এগিয়ে যাচ্ছি, কোথাও কোনো জল নেই, কিছুই নেই। বাবা জেঠু এগিয়ে যাচ্ছে, আমরা কতটা দূরে পেছন থেকে, বেশি দূরে নয়। এগিয়েতে না, আমি আর আমার ভাই হঠাৎ কাদার মধ্যে পড়েছি, ঠিক আছে? কাদার মধ্যে পড়েছি বলতে কতটা কাদা, 1 কোমর করে কাদা হবে। আচ্ছা। এরকম এক কোমর করে কাদার মধ্যে দুজন পড়ে গেছি। আমরা দুজনেই কিন্তু দেখছি কাদার মধ্যে পড়ে গেছি, চিৎকার করছি। চিৎকার করার পরে বাবা জেঠু যখন আসে, তখন আমরা দেখছি উপরে দাঁড়িয়ে আছি, মানে কোথাও কোনো কাদা, সাইডে ফাইডে কোথাও কোনো কাদা ফাদা কিছুই নেই। আমরা উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কোমর থেকে পা পর্যন্ত নোংরা হয়ে আছে, মানে কাদায় নোংরা হয়ে আছে। আচ্ছা। তো এরকম একটা কেস। তো ওই রকম হওয়ার পরে তো আর জামা টামা কেনা, তো বাবারা তো সম্পূর্ণ অবাক, মানে কতটা দূরে, ধরো বাবারা 10-12 পা এগিয়ে যাচ্ছে, আমরা পেছনে, আমি আর আমার ওই ভাইটা একটা লাইট নিয়ে যাচ্ছি, বাবা কাকার কাছে একটা লাইট আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো হঠাৎই কাদার মধ্যে পড়েছি। এবারে দুজনই দেখছি চারিদিকে বিশাল কাদা, কাদার মধ্যে দুজন পড়েছি, কোমর পর্যন্ত ডুবে গেছি কাদায়। কিন্তু বাবা কাকা ঘুরে যখন লাইট মারে, বাবা জেঠু আমার যখন ঘুরে লাইট মারে, তখন আমরা কাদার মধ্যে কিছুই নেই আমাদের, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত পুরো কাদায় ভর্তি হয়ে আছে, পুরো কাদাতে নোংরা হয়ে আছে। কিন্তু আমরা একটা শুকনো জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? শুকনো জায়গায় দাঁড়িয়ে আছি। আর আমাদের ওই যে ধরো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা রাস্তা দিয়ে তো হেঁটে হেঁটে আসছিলাম, রাস্তার দুদিকে দুটো মাঠ বললাম না, দুদিকে দুটো মাঠ। এবারে আমাদের পশ্চিম উত্তর দিকে
উত্তর দিকে মাঠের দিকে কাদা পায়ের ছাপে অনেক দূর, মানে কাদার পায়ের ছাপ চলে গেছে। মানে রাস্তা থেকে যতটা জমিন পর্যন্ত, জমি কিছুটা বাঁধের কিছুটা এ পর্যন্ত দেখা যাচ্ছে। জমিতে তো পড়ে আর কাদার ছাপ বোঝা যাবে না, ওই শুকনো রাস্তা ধুলোর ওপরে ওরকম কাদা জল পড়ে আছে, পায়ের ছাপ করে ওরকম এগিয়ে গেছে। এবার এটাকে কি বলবে আমি জানি না। তো ওই সময় তো ছোটবেলায় তো আমরা বিশাল ভয় পেয়ে গেছিলাম, এবং তারপরেই আমাকে মা হচ্ছে আমাকে আর আমার ওই ভাইকে একটা ওই ওঝা টোঝার কাছে নিয়ে গিয়ে অনেক রকম ঝাড়ফুঁক করে বলে এদের ভূত ধরেছে, কিছু হয়েছে। তা আমাদের তো কিছুই হয়নি, ওই কাদার মধ্যে পড়া ছাড়া আমরা কিছু বুঝতেও পারিনি, কোনো ক্ষতিও হয়নি আমাদের। এবারে বাড়ির লোকজন তো জানো তখনকার দিনে গ্রামে ওঝা টোঝাকে দেখিয়ে মাদুলি ফাদুলি দিল অনেক রকম এইরকম। আচ্ছা, সেই মাদুলি এখনো আমাকে না প্রত্যেক বছর চেঞ্জ করে গঙ্গা জলে ধুয়ে প্রত্যেক বছর পরিয়ে দেয়। আচ্ছা। আমাদের নিজেদের একটা 4 বিঘে মতো বড় খাল আছে, ওই খাল ধারে আমি রাতের বেলা ঘোরাঘুরি করতাম। ঘোরাঘুরি করতে করতে অনেক সময় বাবা মারা যাওয়ার পরে আমি অনেক সময় বাবাকে দেখেছি খাল ধারে। বাবা ধুতি পরতেন, জামা পরতেন, ধুতি জামা অবস্থায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি অনেক সময় দেখেছি। তো ওগুলোকে তার আমি করতে পারবো না যে বাবা আমাকে ভয় দেখিয়েছে কিছু করেছে, ওরকম তো কিছু না। আমি এক পলকের জন্য দেখেছি, দ্বিতীয়বার যখন দেখার চেষ্টা করি কিছুই নেই, এরকমই ব্যাপার। সব থেকে ভয় লেগেছিল সেই পাট জঙ্গলে করতে গিয়ে, ওইটাই সব থেকে ভয় লেগেছিল। আর দার্জিলিং এ তো সম্পূর্ণ একা, ওখানে তো রাতের বেলা কিছু মনে হয়নি, পরের দিন উবেরে বসে বাকিটা আমার রিয়েলাইজ হয়েছিল যেন কত বড় বেঁচে গেছি। বুঝতে পারলাম। ঠিক আছে, এতগুলো ঘটনা আপনার থেকে আমরা পেলাম। আশা করছি আমাদের যে অডিয়েন্স আছে বা শ্রোতা বন্ধু আছে তারা নিশ্চয়ই পছন্দ করবে ঘটনাটা। আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতা বন্ধুদেরকে? বলার আছে বলতে, আমি টেরর এফএম শুনছি কিছুদিন ধরেই, যতদিন মানে আমি তো আপনার কাছ থেকে শোনার পরেও আপনার চ্যানেলটা ভিজিট করার পরেও দেখছি, টেরর এফএম শুনছি, ঘটনাগুলো যথেষ্ট ভালো, কিন্তু আন্ডার রেটেড ঘটনা। আপনারা অতটা হয়তো এটাতে ইন্টারেস্ট দেখাচ্ছেন না, কিন্তু যদি ঘটনাটা মন দিয়ে শোনেন, কিছুটা আগ্রহ দিয়ে কিছুটা শোনেন, তারপর আপনাদের ইন্টারেস্ট আসবে ঘটনাগুলিতে। আমি 2-1টা শোনার পরেও 5-6 মিনিট কিছুটা কনস্ট্যান্ট একটু শোনার পরে আমারও ইন্টারেস্ট এসেছে, ঘটনাগুলি পুরোটা শুনি। তো ঘটনাগুলি যথেষ্ট ভালো, কিন্তু আন্ডাররেটেড হয়ে আছে। আশা করবো আপনার চ্যানেলও পরে গ্রো করবে অনেক। অডিয়েন্সদেরও বলছি একটু সাপোর্ট করুন। ঘটনাগুলি সাপোর্ট করার কথা বলছি না আমি, আপনি ঘটনাগুলো শুনুন, আপনারা শুনে যথেষ্ট ভালো লাগবে। অনেক ঘটনা আছে যেগুলো অনেকটাই ভয়ঙ্কর। যদি নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করাতে পারতেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পিটি ঘটনাগুলি। অবশ্যই দাদা, অসংখ্য ধন্যবাদ এতটা মানে ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, সত্যি চ্যানেলে যে ঘটনাগুলো আছে অনেকটাই আন্ডাররেটেড, বাট এগুলো যদি মানে যথেষ্টই ভালো, নিঃসন্দেহে যথেষ্টই ভালো। যাই হোক, আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম, দেখি এবার আমাদের অডিয়েন্স কি রিয়াকশন দেয় এই ঘটনাগুলোতে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি রেকর্ডিংটা। হ্যাঁ দাদা, ভালো থাকবেন দাদা, শুভরাত্রি। ভালো থাকবেন, শুভরাত্রি। যদি কোনোদিন যাই শিলিগুড়ি আবার দেখা হবে কোনো সময়। একদম একদম, ঠিক আছে, আপনারও আমন্ত্রণ রইল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। সুন্দরবন ঘুরতে হলে ফোন করবেন, নাম্বারটা সেভ করে নিচ্ছি। বাড়ি থেকে ঘুরে যাবেন, গ্রামটাও ঘুরে যাবেন। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.